আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছো ভাইয়ারা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তড়িৎ রসায়নের লেকচার 2 নিয়ে আবার আসলাম ভাইয়া। মোট 4টা লেকচার নেব, তোমরা অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে, আগের ভিডিওটা দেখে তারপরে স্লাইডে আসবে, ঠিক আছে? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম ভাইয়া। দেখো মোল, এর আগে কী পড়েছিলাম ভাইয়া? তড়িৎ রাসায়নিক কোষ পড়েছিলাম। তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকার, তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষ, তাই না ভাইয়া? এবং আমরা আজকের ম্যাথ করার জন্য তড়িৎ বিশ্লেষ্য কোষের যে বিভিন্ন কেস থাকে, 3টা কেস আমরা দেখেছিলাম। যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার, যে ধাতুর লবণ সেই ধাতুর তড়িৎদ্বার, যে ধাতুর লবণ তার চেয়ে বেশি সক্রিয় ধাতুর তড়িৎদ্বার নিলে সে কোষই থাকবে না, তাই না? তো আজকে মোল নিয়ে আমরা আলোচনা করব। তো ভাইয়া মোল জিনিসটা কি? তোমরা অবশ্যই পরিমাণগত রসায়নে পড়েছো এবং 9-10 থেকেই পড়ে এসেছো। এই অধ্যায়ের মোল রিলেটেড ম্যাথ করার জন্য যেই সূত্রগুলো লাগবে ভাই এখন তোমাদেরকে লিখে দিব। তো চলো তোমরা আমার সাথে লেখো। বিসমিল্লাহ। n ইকুয়াল টু তোমরা কি জানতে? W ডিভাইডেড বাই m। আরেকটা কি জানতে? পরমাণু সংখ্যা n ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে না? আরেকটা কি জানতে? n ইজ ইকুয়াল টু VSTP লিটার এককে বাই 22.4। আরেকটা কি জানতে? ACTPতে পরিবেশ রসায়নে কিন্তু সবাই এটা পড়েছো। VSTP লিটারে আছে বাই 24.789। আবার কি জানতে? n is equal to PB by RT। সবাই জানো না? PB is equal to nRT, এটা সবাই জানো। ঘনমাত্রা কি ভাই বলো তো? একক আয়তনে মোল সংখ্যা, তাহলে n is equal to আমরা কি লিখতে পারি? S into V। এই ভিটাও কিন্তু লিটারে, S into V, এই ভিটা কিন্তু লিটারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র n is equal to IT divided by EF, যেইটা তোমার এই চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। এই চ্যাপ্টার ফুল করার জন্য তোমার এই সূত্রটাই যথেষ্ট। তো এই সূত্রটার সিগনিফিকেন্স সম্পর্কে ভাইয়া তোমাদের এখন বলবো, সেটা দেখো কি লিখেছি। দেখো n is equal to IT divided by EF। কালারটা একটু চেঞ্জ করে নিই। এখানে I এর পরিচয় কি বলো তো? তড়িৎ প্রবাহ, একক SI এককে অ্যাম্পিয়ার। T কি? সময় সেকেন্ডে। E কি ভাই বলো তো? E হচ্ছে তুল্য সংখ্যা। E কি? E হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা জিনিসটা কি পরিমাণগত রসায়নে ডিপলি জানতে পারবে। আমি আজকে এই পরের স্লাইডে তোমাদের তুল্য সংখ্যা সম্পর্কে ধারণা দিব। নেক্সট স্লাইড। F কি ভাই? 1 ফ্যারাডে, 96,500 কুলম। তো যেটা বললাম ভাইয়ারা, এই চ্যাপ্টার করার জন্য তোমার এই সূত্রগুলাই যথেষ্ট। এই সূত্রগুলো ভাইয়ারা একবার নোট করে ফেলো খাতায়। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো পরবর্তী স্লাইডে তুল্য সংখ্যা সম্পর্কে এই জিনিসটা কি? এই জিনিসটা কি সেটা যদি আমি বলতে চাই এক কথায় কি জানো? এক কথায় এই জিনিসটার সংজ্ঞা হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। এক কথায় হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। জিনিসটা কি ভাই? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা যখনই বললাম তখন এসিডের কথা চলে আসলো। এসিড মানে যতগুলো, দেখো কি লিখেছি, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন প্লাসের সংখ্যাই এসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা নির্দেশ করে, ঠিক আছে? তাহলে একটা অ্যাসিড যদি আমরা লিখি, মনে করো ভাইয়ারা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কয়টা হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেন আছে। তো একটা হাইড্রোজেন যদি থাকে সে কয়টা H+ দান করতে পারবে? একটা। তো তুল্য সংখ্যা কত? 1। সালফিউরিক অ্যাসিডের কথা যদি বলি, E ইকুয়াল টু কত হবে? 2টা হাইড্রোজেন দান করতে পারবে 2H+ হিসেবে 2। দেন আমরা আসলাম ফসফরিক অ্যাসিডে। ফসফরিক এর কত ভাই? 3টা হাইড্রোজেন দান করতে পারবে 3। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে ফসফরাস অ্যাসিড দিব। এবার দিব ফসফরাস অ্যাসিড। এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, ঠিক আছে? ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে এর মান কত হবে? 3 হাইড্রোজেন না ভাইয়া, এর জন্য 3 হবে না। আচ্ছা 3 লিখলাম। পরীক্ষায় এমনে আন্ডা দিবে, এমনে আন্ডা। কেন ভাই? আপনি না বললেন প্রতিস্থাপনীয় হাইড্রোজেন প্লাসের সংখ্যা
আমি কি বলছি হাইড্রোজেনের সংখ্যা, আমি বলছি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন প্লাসের সংখ্যা, মানে কয়টা হাইড্রোজেন প্লাস সে দান করতে পারে। এইটার তুল্য সংখ্যা নট 3, এইটার তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু 2। কেন ভাইয়ারা, সেটাই তোমাকে এখন আমি বলবো। সেটা জানার জন্য তোমাকে আগে এটার স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকতে হবে, মানে এটার যে গাঠনিক সংকেতে তোমার এটা সম্পর্কে একদম ফুল কনসেপ্ট থাকতে হবে। এটা গাঠনিক সংকেত কি দেখো ভাইয়ারা, ফসফরাস কেন্দ্রীয় মৌল, দুইটা OH, একটা হাইড্রোজেন আর সন্নিবেশ সমযোজীর মাধ্যমে একটা অক্সিজেন। আচ্ছা ভাইয়ারা, সবসময় মনে রাখবে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন যেখানেই থাকবে সেখানে, কি বললাম, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সেখানেই থাকবে যেখানে OH মূলক থাকবে। কি বললাম, যেখানে OH মূলক থাকবে সেখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা থাকবে। প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কয়টা এখানে, OH মূলক কয়টা, 2টা, তো E = 2। বোঝা গেছে? এই হাইড্রোজেন কিন্তু সে দান করতে পারবে না, সে শুধুমাত্র হাইড্রক্সিল মূলকের যে 2টা হাইড্রোজেন আছে সে 2টা হাইড্রোজেনই দান করতে পারবে। এবং মজার ব্যাপার হচ্ছে H3PO2 যদি নেই তখন E এর মান হয় 1, তখন E এর মান হয় 1। এটা কেন, এটা তোমাদের HW, তুমি বাসায় গাঠনিক সংকেত আঁকবে, বাসায় গাঠনিক সংকেত এঁকে দেন আমাকে বলবে যে ভাই হ্যাঁ পেরেছি। বেসের ক্ষেত্রে কি, জেনারেল নলেজ, ওর যদি H+ এর সংখ্যা হয়, ক্ষারের কি, OH- এর সংখ্যা। একটা ক্ষার যদি, এটা অল্প সময় নিব, সোডিয়াম হাইড্রোক্সাইড, প্রতিস্থাপনীয় OH হচ্ছে 1, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, প্রতিস্থাপনীয় OH হচ্ছে 2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কয়টা বলো, প্রতিস্থাপনীয় OH হচ্ছে 3। বোঝা গেছে? তারপর হচ্ছে ধাতু বা অধাতু, কি বলছি, আদান প্রদান কিন্তু ইলেকট্রনের সংখ্যা। ধাতু অধাতু যে কয়টা ইলেকট্রন তোমার যোজনী তত, সে কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে তার তুল্য সংখ্যা ততই হবে। ফার্স্টে আয়রন নিয়ে শুরু করি। আয়রনের তুল্য সংখ্যা যোজনী 2 আর 3 হয়, জানোই তো, ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, তাই না? তারপর যদি বলি অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা হয় 3, যোজনী 3। সোডিয়ামের যোজনী কত, 1, তুল্য সংখ্যা 1। ম্যাগনেসিয়াম 2+ আকারে থাকে, 2। সিলভার 1। কপার এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কপারের যোজনী হয় 1 আর 2, বাট এই চ্যাপ্টারে তুমি 2 নিয়ে পাবে, বুঝতে পারছো? তারপর হচ্ছে লবণ, অক্সাইড বা ক্ষারীয় যৌগের তুল্য সংখ্যা কিভাবে বের করবে, এর জন্য একটা সূত্র লিখে দিয়েছি ভাইয়া, ক্যাটায়নের চার্জ ইন্টু ক্যাটায়নের সংখ্যা। তো এটা কি ভাইয়া, তুমি এখন কিচ্ছু বুঝবে না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিব, তারপর বুঝে যাবে। একটা লবণ যদি আমরা নিই, মনে করো ভাইয়া সোডিয়াম কার্বনেট কি একটা লবণ, তার তুল্য সংখ্যা কিভাবে বের করব? ক্যাটায়নের চার্জ, সোডিয়ামের চার্জ কত, +1, ইন্টু ক্যাটায়নের সংখ্যা কত, 2টা, তুল্য সংখ্যা কত, 2। ম্যাগনেসিয়াম সালফেট, ক্যাটায়নের চার্জ কত ম্যাগনেসিয়ামের, +2, ম্যাগনেসিয়াম কয়টা আছে, একটা, তুল্য সংখ্যা 2। তুমি এখানে ভাইয়া এটার আন্ডারে সিলভার সালফেট আনতে পারো, Ag2SO4, সিলভারের যোজনী 1, সালফেটের মূলকের যোজনী 2, এটা এই জায়গায় গিয়ে ট্রান্সফার হয়েছে। তুল্য সংখ্যা কত, সিলভারের চার্জ কত, +1, সংখ্যা কত, 2টা, তুল্য সংখ্যা কত, 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এটাও কিন্তু এখানে আনতে পারো, দেখো ক্ষারীয় যৌগ। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা আনি, কত, অ্যালুমিনিয়ামের চার্জ কত, +3, ক্যাটায়নের চার্জ +3 ইন্টু ক্যাটায়নের সংখ্যা, অ্যালুমিনিয়াম কয়টা আছে, একটা, তো তুল্য সংখ্যা হচ্ছে 3। বুঝা গেছে ভাই? একদম ইজি ছিল না? এই তুল্য সংখ্যার কনসেপ্ট জেনে ফেলেছো মানে, তোমার কি করতে হবে জানো? এই তুল্য সংখ্যার কনসেপ্ট যখনই জেনে ফেলেছো, তখন এখন একদম এই চ্যাপ্টারের ম্যাথগুলো পারা কোনো ব্যাপারই না তোমার পক্ষে। দেখবে ভাইয়া? চলো ভাইয়া আমরা শুরু করি। জারক আর বিজারক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে ভাই? জারক ও বিজারকের তুল্য সংখ্যা কীভাবে নির্ণয় করে, আগেই মেইন কনসেপ্ট দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে অথবা গ্রহণ করবে সেটাই হবে তার তুল্য সংখ্যা। জারক বিজারক যদি আমরা আলোচনা করতে চাই, তো ফার্স্টে তোমাদেরকে ভাই বলি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে, এটা কিন্তু ভাইয়া পরিমাণগত রসায়নের পড়া। পরিমাণগত রসায়নে গিয়ে তোমরা ফুল বুঝতে পারবে, আমি দেখাবো তোমাদের। এখন আমি যা বলতেছি তোমরা বিশ্বাস করে নিবে। অম্লীয় মাধ্যমে মুখস্থ করে রাখো। এখন
অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এখানে ওর জারণ মান কত বলা হয় ম্যাঙ্গানেসে জানোই তো +7, সে 5টা ইলেকট্রন গ্রহণ করে, 5টা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ পরিণত হয়। তা তুল্য সংখ্যা কত? 5টা ইলেকট্রন গ্রহণ করছে 5। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, সবসময় মনে রাখবে এই পটাশিয়াম, এটা মুখস্থ রাখবে। পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 আছে কয়টা ক্রোমিয়াম? 2টা। অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট এর ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে সে অলওয়েজ 2টা ক্রোমিয়াম যেহেতু ক্রোমিয়াম 3+ পরিণত হয়। একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 3+ হয়েছে, তাহলে 2টা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করছে, 2টা ক্রোমিয়াম 3 × 2 = 6, 6টা ইলেকট্রন গ্রহণ করবে। বুঝা গেছে? বুঝতে পারছো? ডান। এখন যদি দেখাই ভাইয়া পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 থেকে মনে করো হইল ক্রোমিয়াম ধাতু হইল, এখানে +6 × 2 12 আছে, ক্রোমিয়াম 0 হয়েছে। ক্রোমিয়াম এখানে নিজে কত আছে ভালো করে বুঝো, ক্রোমিয়াম নিজে আছে +6, সে হয়েছে 0। শুধু ক্রোমিয়ামের তুল্য সংখ্যা এখানে E, +6 থেকে 0 হয়েছে, ক্রোমিয়াম ধাতু +6 থেকে 0 হয়েছে শুধু ক্রোমিয়ামের +6। কিন্তু পুরো যৌগের কথা যদি বলি, পুরো যৌগের তুল্য সংখ্যা কত হবে? ছিল কত? 12 থেকে হয়েছে 0। কারণ 12 কিভাবে? পুরো যৌগের ক্ষেত্রে ক্রোমিয়াম 2টা হিসাব করতে হবে। ক্রোমিয়াম আছে কয়টা? 2টা ক্রোমিয়ামের চার্জ কত? +6 × 2 কত? 12 থেকে হয়েছে কত? 0। পুরো যৌগের ইলেকট্রন সংখ্যা কয়টা গ্রহণ করছে? 12টা। পুরো যৌগের ক্ষেত্রে যদি বলি তাহলে আমার এই ই এর মানটা আসবে কত? হ্যাঁ 12। বুঝতে পারছো? একদমই তো ছিল না। পানির তুল্য সংখ্যা কত বলো? পানির তুল্য সংখ্যা কত হবে? নেক্সট স্লাইড, গত স্লাইডে দেখিয়েছি না? অক্সাইড, পানি একটা অক্সাইড, ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা, ক্যাটায়নের সংখ্যা। তো পানিতে বলো ই ক্যাটায়নের চার্জ, হাইড্রোজেন প্লাস না, ক্যাটায়নের চার্জ +1 ইনটু কি ভাই বলো? ইনটু ক্যাটায়নের সংখ্যা, ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা। তো কত ভাইয়া বলো? 2। কি আসতেছে বারবার? পানি তুল্য সংখ্যা কত? 2। বুঝতে পারছো? হাইড্রোজেন বলো, হাইড্রোজেন 2টা ইলেকট্রন ত্যাগ করে 2H+ পরিণত হয়। 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে ওর তুল্য সংখ্যা কত? 2। একদম পানির মতো হয়ে গেছে না? আবার অক্সিজেনের কথাও যদি বলি, অক্সিজেন, একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে, 2টা। আর যদি একটা অক্সিজেন অণুর কথা বলি, একটা অক্সিজেন পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে একটা অক্সিজেন অণু 4টা ইলেকট্রন গ্রহণ করে, 4টা ইলেকট্রন গ্রহণ করে 2O2- পরিণত হয়। ঠিক আছে? তার তুল্য সংখ্যা কত? অক্সিজেনের তুল্য সংখ্যা কত? 4। এই অক্সিজেন, এই পানি যে তোমার কতবার লাগবে এর হিসাবই নাই এই ম্যাথ করার জন্য। তুল্য সংখ্যার কনসেপ্ট এভাবে পুরো ক্লিয়ার না? তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো রাসায়নিক তুল্যাঙ্ক ও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই জিনিসটা কি ভাই? এই চ্যাপ্টারের ফ্যারাডের সূত্র ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা জানার জন্য আগে তোমার রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে ধারণা থাকতে হবে। তো রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা হচ্ছে ভাই, এটাকে ই দিয়ে প্রকাশ করে। এটার সংজ্ঞাটা কি লিখে দিই। 1 ফ্যারাডে চার্জ চালনা করলে ক্যাথোডে যতটুকু পদার্থ জমা হয়। জিনিসটা কি? রাসায়নিক তুল্যাঙ্কের ফর্মুলা হচ্ছে ই, একে ই দিয়ে প্রকাশ করে। ই ইজ ইকুয়াল টু আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। ই ইজ ইকুয়াল টু আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তাহলে কি ভাই? আণবিক ভর কত? m, তুল্য সংখ্যা কত? ই। তাহলে ভাইয়েরা
ই ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ই। বুঝতে পারছো? ই ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ই, এটা হচ্ছে তোমার রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র। যদি বলি জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্ক কত, জিঙ্কের কত বলো, জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্ক ই ইজ ইকুয়াল টু, জিঙ্কের আণবিক ভর 65.5, জিঙ্কের যোজনী ই 2, ক্যালকুলেটারে বের করে ফেলবা। অ্যালুমিনিয়ামের কত, অ্যালুমিনিয়ামের ই কত, আণবিক ভর 27, তুল্য সংখ্যা 3, 9, ঠিক আছে। সোডিয়ামের কত, সোডিয়ামের ই কত, আণবিক ভর কত সোডিয়ামের 23, তুল্য সংখ্যা কত, সোডিয়ামের যোজনী কত 1, 23, তুল্য সংখ্যা 23। বুঝতে পারছো? আর এটার বাংলা সংখ্যা হচ্ছে 1 ফ্যারাডে চার্জ দিলে যতটুকু পদার্থ ক্যাথোডে জমা হয়। তো ভাইয়া তোমাদেরকে গতকালও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। এই যে একটা, এটা ক্যাথোড, এটা সরি এটা অ্যানোড, এই তো ক্যাথোড। এখানে যদি 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব চার্জ প্রদান করি, তাহলে ক্যাথোডে যতটুকু পদার্থ জমা হবে সেটাই কিন্তু আমার রাসায়নিক তুল্যাঙ্ক। এখন ভাই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? খালি 1 ফ্যারাডের জায়গায় 1 কুলম্ব, 1 কুলম্ব চার্জ চালনা করলে যতটুকু পদার্থ জমা হয়। কীভাবে ভাইয়া? এরকম চিত্র আঁকবে, এখানে 1 কুলম্ব চার্জ দেবে। 1 কুলম্ব চার্জ দিলে অবশ্যই কম যতটুকু পদার্থ জমা হবে সেটাই তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। 1 ফ্যারাডে দিলে যতটুকু হবে, 1 কুলম্ব দিলে তার কত হবে বলো তো? 96,500 ভাগের 1 ভাগ। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা জেড দ্বারা প্রকাশ করি, জেড ইজ ইকুয়াল টু এম, ঠিক আছে। রাসায়নিক তুল্যাঙ্ক কি ছিল? এম বাই ই, আর এটা হবে এম বাই ই এফ। কারণ কি? এখানে দিচ্ছে 1 কুলম্ব চার্জ, তার মানে কি 96,500 এফ দিয়ে ভাগ করতে হবে না? বুঝতে পারছো? জেড ইজ ইকুয়াল টু এম বাই ই এফ। এটাকে দেখো, একটা মজার জিনিস দেখাবো, জেড আর ই এর মধ্যে রিলেশন। এটা কি লিখতে পারি? এম বাই ই ইন্টু 1 বাই এফ। এম বাই ই মানে কি? ই ইন্টু 1 বাই এফ। তাহলে ই ইকুয়াল টু কি? জেড এফ। ই ইজ ইকুয়াল টু জেড এফ। তার মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তার মানে রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের এফ গুণ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের 96,500 গুণ। বুঝতে পারছো ভাইয়ারা? একদম ইজি ছিল না? একদম ইজি ছিল। তো চলো ভাই আমরা নেক্সট স্লাইডে যাই। এখন ম্যাথ শুরু করবো। ম্যাথ শুরু করার আগে, সরি ভাইয়া কলমটা পড়েছে, আমি তুলে দিচ্ছি। তো ভাইয়ারা ম্যাথ শুরু করার আগে আমি যেটা তোমাদেরকে বলবো, শোনো, সরি ভাইয়ারা কলমটা পড়ে গিয়েছিল। ম্যাথ শুরু করার আগে আমাদেরকে অবশ্যই ফ্যারাডের সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। ফ্যারাডের সূত্র কি? ফ্যারাডের 2টা সূত্র, মেইনলি একটা সূত্রই শেখানো হয় আমাদের বইতে, বাট আমি তোমাদেরকে 2টা সূত্র দেখাবো। তো চলো ভাইয়ারা আমরা শুরু করি। ফ্যারাডের প্রথম ল কি? ফ্যারাডের প্রথম ল কি? ফ্যারাডের প্রথম ল হচ্ছে, লেখো আমার সাথে সাথে তোমরা লেখো, দ্রবণে বা গলিত অবস্থায়, দ্রবণে বা গলিত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চার্জ প্রবাহিত করলে তড়িৎদ্বারে দ্রবীভূত বা জমাকৃত পদার্থের ভর প্রবাহিত চার্জের সমানুপাতিক। কি বলেছি ভাইয়েরা খেয়াল করো, দ্রবণে বা গলিত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চার্জ প্রবাহিত করলে
তড়িৎদ্বারে দ্রবীভূত বা জমাকৃত পদার্থের ভর প্রবাহিত চার্জের সমানুপাতিক। আচ্ছা ভাই, আমরা যখন চার্জ প্রবাহিত করি তখন কি এ জায়গায় কি পদার্থ জমা হয় না ক্যাথোডে? তোমাদেরকে দেখিয়েছিলাম গত ক্লাসে। এই পদার্থের ভর আমরা যদি ধরি ডাব্লিউ, ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু প্রবাহিত চার্জ। চার্জ কি ভাইয়া? কিউ। প্রবাহিত চার্জটা কত এখানে? কিউ। কিউ পরিমাণ চার্জ ধরে নিলাম, প্রপোর্শনাল টু কিউ। এই প্রপোর্শনাল চিহ্নটা যদি আমরা উঠে নাই তখন কি বসাবো জানো? তখন আমরা বসাবো এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা, কনস্ট্যান্ট হিসাবে এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা বসায়। ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। ঠিক আছে, দেখো ওই সূত্রটা এখন আমরা প্রমাণ করব। জেড মানে কি ভাই? এম বাই ই এফ ইন্টু কিউ মানে কি ভাই? আইটি। এখন ডাব্লিউ বাই এম আনো, ডাব্লিউ বাই এম নিচে আনো, ইজ ইকুয়াল টু আইটি বাই ই এফ। অতএব এন ইজ ইকুয়াল টু আইটি বাই ই এফ। দেখছো ফ্যারাডের প্রথম সূত্র থেকেই কিন্তু আমরা এই তো হ্যাঁ দেখো এই সূত্রটা প্রুফ করে ফেললাম। প্রথমে বলছিলাম ভাইয়া ভরসা রাখো আমার উপর, আমি তোমাদেরকে দেখাবো। একদম ইজি ছিল না? এখানে আছে না, পরের স্লাইডে। হ্যাঁ, এন ইকুয়াল টু আইটি বাই ই এফ। বুঝতে পারছো? অ্যান্ড মজার বিষয় হচ্ছে এখান থেকে যদি আমরা লিখতে পারি যে আইটি ইজ ইকুয়াল টু এন ই এফ, আর আইটি মানে কি বলো ভাই? কিউ। কিউ ইজ ইকুয়াল টু এন ই এফ, এটা আমরা লিখতে পারি। এবং এই কিউ ইজ ইকুয়াল টু এন ই এফ এই ফর্মুলা দিয়ে আমরা অনেক ম্যাথ করবো। ঠিক আছে ভাইয়া? দেখো, অ্যান্ড এখানে আরেকটা কথা আমি তোমাদেরকে বলে নিব। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে দেখো এই এনের পরিচয়টা কি? এই এনের পরিচয় কি? অবশ্যই মোল। কোন মোল? যদি এটা বলি এই এনের পরিচয় হচ্ছে মোল, এটা তো বুঝতে পারছো। এখন কার মোল? যে পদার্থের মোল বলে দিবে সেই পদার্থের মোল। কনফিউশনটা কই গিয়ে লাগবে জানো? ই এর ক্ষেত্রে তুল্য সংখ্যার মানটা কত বসাবো, এটার ক্ষেত্রে তোমার কনফিউশন লাগবে। জাস্ট একটা ট্রিক্স মনে রাখবা, একটা ট্রিক্স খালি বলবো, সারা জীবন ভুলবা না। ট্রিক্সটা কি? যার মোল তার ই। কি বললাম? যার মোল তার ই। যার মোল সংখ্যা বলে দিবে তুল্য সংখ্যা কি তারই হবে, তাই না ভাইয়া? যার মোল সংখ্যা বলে দিবে তুল্য সংখ্যা তারই হবে। যার মোল তার ই, বুঝতে পারছো? যার মোল তার ই। মনে করো ক্রোমিয়াম ধাতু বলে দিল, তখন ক্রোমিয়ামের তুল্য সংখ্যা বলবে। প্রশ্নে যার মোল দেওয়া থাকবে তার তুল্য সংখ্যা বসাবো। ডান অ্যান্ড ডাস্টেড। ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি? ফ্যারাডের দ্বিতীয় সূত্র হচ্ছে একই জিনিস। দেখো দ্রবণে, আমার সাথে লিখবা তোমরা, দ্রবণে বা গলিত অবস্থায় ফ্যারাডের দ্বিতীয় সূত্র হচ্ছে দুইটা কোষের ক্ষেত্রে প্রযোজ্য। কি বললাম ভাই? দুইটা কোষের ক্ষেত্রে। কিভাবে? দ্রবণে বা গলিত অবস্থায় ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একই চার্জ, ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে একই চার্জ প্রবাহিত করলে, ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে একই চার্জ প্রবাহিত করলে তড়িৎদ্বারে দ্রবীভূত বা জমাকৃত পদার্থের ভর, এটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক।
রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। হ্যাঁ ভাইয়েরা, তো ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা কি আমি যদি আবার তোমাদেরকে পড়ে শোনাই, দ্রবণে বা গলিত অবস্থায় ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য। এখানে কি ভাইয়া? ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য। দেখো ভাইয়া, ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য। দুইটা তড়িৎ বিশ্লেষ্য, প্লাস মাইনাস। ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে একই চার্জ। কি ভাইয়া? একই চার্জ। একই চার্জ মানে কি? একই সময় ধরে একই চার্জ, মানে একই পরিমাণ তড়িৎ প্রবাহ। তার মানে মনে ধরো 15 সেকেন্ড 5 কুলম্ব, 15 সেকেন্ড 5 কুলম্ব, 5 15 75, 75 অ্যাম্পিয়ার। এখানেও 75 অ্যাম্পিয়ার। ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে কি বললাম ভাই? একই চার্জ, চার্জটা সেম, তড়িৎ প্রবাহটা সেম। একই চার্জ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে এই ক্যাথোডে যতটুকু পদার্থ জমা হবে, জমাকৃত পদার্থের ভর কার সমানুপাতিক? রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। আর রাসায়নিক তুল্যাঙ্কটা কি ছিল ভাইয়ারা? রাসায়নিক তুল্যাঙ্কটা কি ছিল বলো? ই। রাসায়নিক তুল্যাঙ্ক কি ছিল? ই। তার মানে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু ই। আমরা কি লিখতে পারি? দুইটা পদার্থ, দুইটা তড়িৎ বিশ্লেষ্য, দুইটা ভর পাবো। W1/W2 ইজ ইকুয়াল টু E1/E2 লিখতে পারলাম। এখান থেকে লেখা যায় W1/E1 ইজ ইকুয়াল টু W2/E2। বুঝা গেছে? এখান থেকে কি লেখা যায়? E1 মানে কি? আণবিক ভর বাই তুল্য সংখ্যা। আবার বললাম, E1 মানে কি? আণবিক ভর বাই তুল্য সংখ্যা। তার মানে কি? M1/E1 ইজ ইকুয়াল টু W2/M2/E2। ঠিক আছে, বুঝতে পারছো? এখান থেকে আবার লিখতে পারবো W1 ইন্টু E1/M1 ইজ ইকুয়াল টু W2, ভাগ করে দিলাম জাস্ট, আবার বললো না যে ভাই বুঝি নাই। এখন বলো W/M মানে কি? N1 E1 ইজ ইকুয়াল টু N2 E2। যখনই দুইটা তড়িৎ বিশ্লেষ্য, যখনই দুইটা তড়িৎ বিশ্লেষ্য বলে দিবে এবং বলে দিবে একই পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত হয়েছে, কোনো কথা নাই, বইয়ে না থাকুক কোনো কথা নাই, আমরা ফ্যারাডের সেকেন্ড ল ইউজ করব এবং লিখে দিবে অ্যাকর্ডিং টু ফ্যারাডের সেকেন্ড ল N1 E1 ইজ ইকুয়াল টু N2 E2। তুমি যদি চাও ভাই সূত্রটা একটু দেখাই দেবো, হ্যাঁ দেখাই দিতে পারবা, অনেক সার নাম্বার কাটতেও পারে। অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল ডিরেক্ট লিখে দিবে N1 E1 ইজ ইকুয়াল টু N2 E2। এটা হচ্ছে একটা ফর্মুলা। ঠিক আছে ভাইয়া? এই ফর্মুলা দিয়ে, এই সকল ফর্মুলা দিয়ে আজকে আমরা ম্যাথগুলো করবো। অ্যান্ড ভাইয়া একটা মজার জিনিস এখন দেখাবো। মনে করো এখানে তড়িৎ চার্জ দুইটা প্রবাহ সেম না, থার্ড কেস। এই জিনিসটার ক্ষেত্রেও কিন্তু ভাইয়া আরেকটা কেস আছে যেটা হায়ার লেভেলে পড়ানো হয়, নট ইন্টারমিডিয়েট লেভেল, অনার্স লেভেলে গেলে ওইটা পড়তে পারবে। ওই জিনিসটা কি? আমরা কি লিখি যে N ইকুয়াল টু IT/EF না? ঠিক আছে ভাইয়া? এখানে বলো ভাইয়া, N ইজ ইকুয়াল টু IT/E ইন্টু 1/F। এফটা কি? ধ্রুবক না, সবসময় সেম না। তাহলে এখানে কি লিখতে পারি? NE ইজ বাই IT ইজ ইকুয়াল টু 1/F। NE/IT ইজ ইকুয়াল টু 1/F। তার মানে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যাদের তড়িৎ চার্জ সেম না, ওইটা যদি আমরা বলি, তখন দুইটার ক্ষেত্রে E1/I1 T1 ইজ ইকুয়াল টু N2 E2/I2 T2 লিখতে পারি। এবং এটার মান কত? 1/F। এটা আমার জানা লাগবে না, এই দুইটা ইউজ করেই কিন্তু আমরা ম্যাথটা করে ফেলতে পারি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে একটা জিনিস দেখো, ফ্যারাডের সেকেন্ড ল যে হয়েছে এটা আমরা বুঝবো কিভাবে? ফ্যারাডের সেকেন্ড ল অনুযায়ী চার্জটা সেম। এতে কি Q1, আরেকটা চার্জ কি Q2, দুইটা চার্জ সেম। কি সেম ভাইয়ারা? চার্জ সেম। Q1 ইজ ইকুয়াল টু Q2 অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল। Q1 ইজ ইকুয়াল টু Q2 হয়ে গেলে এ নিচের হরেও 1, এ হরেও 1, তখন আসা পরে N1 E1 ইজ ইকুয়াল টু N2 E2। অনেক কষ্ট করে ভালো ভাইয়ারা একদম সুন্দর করে বুঝাইছি, এর চেয়ে আর ভালো করে বোঝানো যায় না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এই ব্যাপারগুলো। এখন পরবর্তী স্লাইডে যাই ভাইয়া। দেখো ম্যাথ শুরু। তো ভাইয়ারা ম্যাথ শুরু করার আগে আমি একটা কথাই বলে নিব, আমি ম্যাথের ফর্মুলা দেখাই দিব, ম্যাথের মান বসাই দিব, ক্যালকুলেশন তোমার কাছে। ঠিক আছে?
ওকে, 5 মল H2 এর তড়িৎ বিশ্লেষণে কত ফ্যারাডে চার্জ লাগবে? এই তো আমরা একটা সূত্র পড়েছিলাম, Q = NEF। কয় মল? 5 মল। ই কার বসাবা? তুল্য সংখ্যা কার বসাবা? কি বলেছিলাম? যার মোল তার ই, যার মোল তার ই। বুঝতে পারছো? কার মোল? H2 এর মোল সংখ্যা বলে দিচ্ছে। আর পানির তুল্য সংখ্যা কত? ক্যাটায়নের চার্জ পানির +1 হাইড্রোজেন এবং ক্যাটায়নের সংখ্যা 2 লিখে দিয়েছিলাম তোমাদেরকে। কিভাবে লিখে দিয়েছিলাম এটা? তাহলে 5 × 2 × কত ফ্যারাডে, যেহেতু বলছে NEF = 10 ফ্যারাডে। MCQ সিকিউ তো দিতে পারে যদি নলা কোশ্চেন করে। এটা কি বলো? Q = NEF জানো? কি বলছে? কত ফ্যারাডে চার্জ লাগবে? তাহলে NEF লিখি। N = কিভাবে বলো? W/M × EF। কত গ্রাম? 90 গ্রাম। পানির আণবিক ভর কত? 18 ইন্টু পানির তুল্য সংখ্যা 2 × F। ঠিক আছে, এটা কত? 5 × 2 10 ফ্যারাডে। একদম ইজি না ভাইয়া? 200টি পানির তড়িৎ বিশ্লেষণে কত ফ্যারাডে চার্জ লাগবে? মুখে মুখে করবো। Q = NEF। N মানে কি? N এর আরেকটা সূত্র কি? N/NA। একদম বাচ্চা পোলামাইনের পড়া এটা, আর কি বলতে পারো। কয়টা পানির অণু? 200টা পানির অণু। অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.023 × 10⁻23। পানি বলছে, পানির তুল্য সংখ্যা 2 × F। তুমি নিজে বের করবা, ঠিক আছে? একদম ফাস্ট, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আমরা ম্যাথগুলো করব। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে 5 মল কপারের তড়িৎ বিশ্লেষণে কত কুলম্ব চার্জ লাগবে? আচ্ছা, এটা যে প্রশ্নটা লিখেছে ও মনে একটু মিস্টেক করেছে, আমি তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে 5 মল কপার। আচ্ছা, একটু মানে মিস্টেক হয়েছে, বাস তোমরা এটা বুঝো। সেটা হচ্ছে কপার কয় মল বলে দিচ্ছে? 5 মল কপার। যার মোল তার ই, যার মোল তার ই। ঠিক আছে, তাহলে কত কুলম্ব চার্জ লাগবে? Q = কি? NEF, তাই না ভাইয়া? কয় মল কপার? 5 মল। কপার সালফেট থেকে কপার হয়েছে, তুল্য সংখ্যা কত? বলছিলাম না এই চ্যাপ্টারে কপারের তুল্য সংখ্যা 2 দিয়ে ম্যাথ করব। 2 × 1 ফ্যারাডে কত? 96,500 কুলম্ব। আচ্ছা ভাইয়া, ক্যালকুলেটরটা আমি নিচ্ছি, একটা ক্যালকুলেশন জাস্ট তোমাদের করে দিই। দেখো 10 × দেখো না, এটা ক্যালকুলেটারের কোনো দরকারই ছিল না। এত কুলম্ব, একক দশক 9,65,000 কুলম্ব। দেখছো কত বড় চার্জ লাগবে? নেক্সট কোশ্চেন। দেখছো ম্যাথ করতে কি টাইম লাগতেছে? বেসিক যদি জানো তোমার ম্যাথ করতে টাইম লাগবে? কখনোই না। অ্যাসিড মিশ্রিত কোনো দ্রবণে কত কুলম্ব চার্জ প্রবাহিত করলে এসটিপিতে 500 মিলিলিটার? এখানে কি দিয়েছে? হাইড্রোজেন। এটা হাইড্রোজেন হবে ভাইয়া। যে প্রশ্ন করেছে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। যে অ্যাসিড মিশ্রিত কোনো দ্রবণে কত কুলম্ব চার্জ প্রবাহিত করলে এসটিপিতে 500 মিলিলিটার হাইড্রোজেন উৎপন্ন হবে? দেখছো ভাইয়া, স্লাইড কিন্তু অনেক কষ্ট করে বানানো হয়, একটা ভুল হতেই পারে, বুঝতে পারছো? কুলম্ব চার্জ সূত্র কি? Q = NEF। এসটিপিতে সূত্র কি লিখে দিয়েছিলাম? VSTP/22.4 × EF। এসটিপিতে আয়তন কত? আয়তন কি লিটারে নিতে হবে না? 500 মিলিলিটার মানে কি 0.5 লিটার বাই 22.4। হাইড্রোজেনের তুল্য সংখ্যা কত? হাইড্রোজেন 2টা ইলেকট্রন। হাইড্রোজেন কি করে? 2টা ইলেকট্রন ত্যাগ করে 2s প্লাসে হয়। তুল্য সংখ্যা 2 × 96500। অ্যান্সার তুমি বসাবা, ঠিক আছে? এটা তোমার দায়িত্ব। খুব তাড়াতাড়ি যাচ্ছে আমরা। ফ্যারাডের সূত্রের সাহায্যে একটি ইলেকট্রনের চার্জ যে 1.6 × 10⁻19 কুলম্ব। মাইনাস, আমরা শুধু মাইনাস না, আমরা শুধু মান নিয়ে কাজ করবো। কিভাবে ভাইয়া? এতদিন তো মুখস্থ করে এসেছি, আজকে কি দেখবো আমরা? চার্জ কি? Q = NEF। খুবই মজা, এটা আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখাবো। কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। আগে আমরা সূত্র লিখে নিই, N/Na × EF। বুঝতে পারছো? ইলেকট্রন কয়টা? একটা। অ্যাভোগাড্রো নাম্বার কত? 6.023 × 10⁻23 ইন্টু একটা ইলেকট্রনের তুল্য সংখ্যা কত হবে? 1। ইলেকট্রন চার্জ 1 × 96,500। তোমার বাসায়
ক্যালকুলেশন করো তো, দেখো তো এটা অ্যান্সার কত পাও। আচ্ছা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ভাইরা 9650 ডিভাইড বাই 6.023 into 10 to the power 23। দেখো ভাই 1.6 into 10 inverse 19 কুলম, কি নলা না? আজকে প্রমাণ পাইছো যে একটা ইলেকট্রনের চার্জ কেন 1.6 into 10 inverse 19 কুলম। ডান। পরবর্তীতে কি, ফ্যারাডের সূত্রের সাহায্যে এতটি ইলেকট্রনের চার্জ, কোনো ব্যাপার? কয়টি ইলেকট্রন? 1.81 into 10 to the power 22, নিচে কি অ্যাভোগাড্রো 6.023 into 10 to the power 23 ইলেকট্রনের 1 into 96500। একদম বিদ্যুতের গতিতে আমার ম্যাথ শেষ, অ্যান্সার খালি বসাই দিবা। পরে এতটি ইলেকট্রন চালনা করলে এই ম্যাথটা ভাইয়া দেখো, এই ম্যাথটা কিন্তু যেই মেইনসে আসছে, আইআইটি যেই মেইনসে আসছে ভাই। আপনি না বলছেন আইআইটি কোশ্চেন করা লাগবে না, হ্যাঁ করা লাগবে না, বাট আমি জাস্ট একটা ম্যাথ তোমাকে দেখাবো। আমার পার্সোনালি ভালো লাগছে ম্যাথটা, খুবই মনোযোগ দিয়ে দেখবে। এতটি ইলেকট্রন চালনা করলে 1 গ্রাম, ভাই এটা যে প্রশ্ন লিখেছে সে একটু ভুল করেছে, এটা হবে 2+। যে প্রশ্ন লিখেছে সে একটু ভুল করেছে, সরি ভাইয়েরা, এটা হবে M2+। ঠিক আছে, এতটি ইলেকট্রন চালনা করলে 1 গ্রাম M2+ জমা হয়। ধাতুটির আণবিক ভর কত? সহজ না, ম্যাথটা কিন্তু ভাই সহজ না, তোমাকে দেখাচ্ছি। ফার্স্টে তোমার কি করতে হবে জানো, এখানে দুইটা পার্সপেক্টিভ। কয়টা পার্সপেক্টিভ? কয়টা? দুইটা। কোন দুইটা? একটা হচ্ছে ইলেকট্রন, ফার্স্ট ইলেকট্রনের জন্য চার্জ বের করতে হবে, তারপর হচ্ছে 1 গ্রাম ধাতু। দুইটা পদার্থের জন্য সেম চার্জ, ওই চার্জের জন্য এর আণবিক ভর কত এটা বের করব। আচ্ছা এতটি ইলেকট্রনের চার্জ কত এটা যদি আমরা দেখি, আগে লেখো 1.81 into 10 to the power 22 টি ইলেকট্রন এর চার্জ কিউ, এন ই এফ, ইলেকট্রন এন বাই এন এ, ই এফ 1.81 into 10 to the power 22, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 into 10 to the power 23। একটি ইলেকট্রন। তুল্য সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে খুব সাবধান, আমি কিন্তু ধাতুতে যাইনি, এটা অফ, আমি ধাতুতে যাইনি। একটি ইলেকট্রনের তুল্য সংখ্যা 1 into 96,500। ঠিক আছে, এখন জাস্ট ভাইয়া এটার ক্যালকুলেশন তোমাদের থেকে দেখাবো। কেন? দেখো ভাইয়ারা 1.81 into 10 to the power 22 divided by 6.023 into 10 to the power 23 to 96500। এটা আমি এই ক্যালকুলেটর আসলে ইউজ করি না ভাই, বুঝতে পারছো? আচ্ছা আরেকটা ক্যালকুলেটর কি দেওয়া যাবে? আচ্ছা ধরো আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়ো। 1. বাজে একটা ক্যালকুলেটর, পার্সোনালি বলবো এই ক্যালকুলেটর জীবনও কিনবা না, বাজে একটা ক্যালকুলেটর এটা। আটকে গেলাম দেখছো ক্যালকুলেশন করতে গিয়ে। 6.023 into 10 to the power 23 into 1 by into 96500। দেখো ভাইয়ারা পারছি অনেক কষ্টে, অ্যান্সারটা কত? 2900 কুলম। এই সেম চার্জ যদি 1 গ্রাম M2+ চালাই, 1 গ্রাম M2+ চালাই, তখন আমার ওই M2+ এর আণবিক ভরটা বের করতে হবে, তাই না? তা এখন দেখো কি করবো ভাইয়া, এটা অন্য কালিতে লিখলে মনে হয় ভালো হয়। সেকেন্ড পার্ট এর আইআইটি মেইনসের একটা অঙ্ক। সেকেন্ড পার্টের ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু NEF লিখলাম। কিউ এর মান একই চার্জ 2900, এন ইকুয়াল টু কি ভাই? W/M ইন্টু EF। এখান থেকে 96,500 কয় গ্রাম ভাই? 1 গ্রাম। আণবিক ভর M বের করতে হবে, এবং M2+ মানে কি? M2+ মানে কি? সে 2টা ইলেকট্রন ত্যাগ কইরা M2+ হইছে, তার মানে কি সে 2টা ইলেকট্রন গ্রহণ কইরা M ধাতুতে পরিণত হইতে পারে না? হ্যাঁ, তার মানে কি এই যে M একটা মৌল, এই M মৌলের তুল্য সংখ্যা কত? 2 +2 মানে বুঝাইছে M মৌলের তুল্য সংখ্যা 2 ইন্টু 96500। এখানে শুধু অজানা চলক কি? M,
এম ইজ ইকুয়াল টু কত তোমরা বের করবা ক্যালকুলেটারে, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত মোল জমা হবে? সহজ। মনে করো সোডিয়াম ক্লোরাইডের জন্য, সোডিয়াম ক্লোরাইডের জন্য Q is equal to NEF, কয় ফ্যারাডে? 1 ফ্যারাডে চালনা করছি। N সোডিয়ামের জন্য তুল্য সংখ্যা 1 ইন্টু F, F কাটা, তার মানে কি 1 মোল। ম্যাগনেসিয়াম ক্লোরাইড Q is equal to NEF, কয় ফ্যারাডে? 1 ফ্যারাডে। N ইন্টু ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কত? 2। এই লবণের তুল্য সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের চার্জ কত? +2। সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের সংখ্যা 1, তুল্য সংখ্যা কত? 2 ইন্টু F কাটা, তারপর N মানে কি হাফ মোল, M মানে কত? তার মানে ক্যাথোডে হাফ মোল ইয়া হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কত হবে ভাইরা? বুঝতেই পারছো। দেখবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন বের করবা তখন আসবে N is equal to 1/3 মোল আসবে। সবসময় মনে রাখবে, তোমাদেরকে আমি দেখিয়েছি N is equal to IT/EF, তার মানে কি N is disproportional to E, তার মানে কি N হচ্ছে তুল্য সংখ্যার ব্যস্তানুপাতিক, N হচ্ছে তুল্য সংখ্যার ব্যস্তানুপাতিক। অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা সবচেয়ে বেশি, এর জন্য 1/3 মোল। ম্যাগনেসিয়ামের একটু বেশি, তার মানে কি হাফ মোল। সোডিয়াম ক্লোরাইডের সবচেয়ে কম, ম্যাগনেসিয়ামের অ্যালুমিনিয়াম থেকে কম, সবচেয়ে কম হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের। তুল্য সংখ্যা কম, আর তুল্য সংখ্যা কম হলে মোল সংখ্যা বাড়বে, এর জন্য 1 মোল, এটা হাফ মোল, এটা 1/3 মোল। বুঝতে পারছো ভাই? ওকে, নেক্সট স্লাইড। 5 মোল অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যালুমিনিয়াম জমা করতে কত ফ্যারাডে চার্জ লাগবে বলো? Q is equal to NEF। আচ্ছা ভাইরা, কার মোল দেওয়া? কার মোল দেওয়া? অ্যালুমিনিয়াম সালফেটের মোল দেওয়া। 5 ইন্টু অ্যালুমিনিয়াম সালফেটে অ্যালুমিনিয়ামে পরিণত হয়েছে। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম কত? +3, +3 থেকে আসে 0 হয়েছে। অ্যালুমিনিয়াম সালফেট যোগে অ্যালুমিনিয়াম কয়টা? 2টা না? তার মানে কি 6 হবে না? বুঝতে পারছো? মোট তুল্য সংখ্যা পুরো যৌগের যার মোল তার ই, যার মোল তার ই, যার মোল সংখ্যা দেওয়া থাকবে তার তুল্য সংখ্যা নির্ণয় করতে হবে। পুরো যৌগের বলছে 5 মোল অ্যালুমিনিয়াম সালফেট, তো অ্যালুমিনিয়াম সালফেটের তুল্য সংখ্যা ই কত হবে? 6 বের করলাম, 6 ইন্টু F 30 ফ্যারাডে। এখানে কি বলছি? অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণে 5 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কত ফ্যারাডে চার্জ লাগবে? দেখো ক্যামেরার পিছেও অনেক লোক আছে, সামনেও লোক আছে, পার্থক্য ধরতে পারতেছো একটা? দেখো তো 30 মিনিট খেয়াল করো পার্থক্যটা কি। 5 মোল অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যালুমিনিয়াম জমা করব কয় মোল, কত ফ্যারাডে চার্জ লাগবে? এখানে কি বলছি? অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণে 5 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কত ফ্যারাডে চার্জ লাগবে। পার্থক্যটা কোথায়? ওইখানে বলে দিয়েছিলাম অ্যালুমিনিয়াম সালফেট আছে 5 মোল, এইখানে বলছি কি অ্যালুমিনিয়াম সালফেট থেকে উল্টা 5 মোল অ্যালুমিনিয়াম বের করব। সরি এখানে আমি বলছি কি অ্যালুমিনিয়াম সালফেট থেকে, সরি ভাইরা, 5 মোল অ্যালুমিনিয়াম আমি বের করব। বুঝতে পারছো? আচ্ছা, শব্দ কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম সালফেট থেকে, তো ভাইয়ারা সরি এটা খুলে গিয়েছিল, বুঝছো? হ্যাঁ, এখানে একটা ইলেকট্রিক্যাল তার আছে, ওইটা খুলে গিয়েছিল, তো ভয় পেয়ে গেছিলাম। তো ভাই ভিডিও পজ করে তো আবার শুরু করতেছি, ভাই মাইন্ড করো না। তো যেটা বলতেছিলাম, এইটার এটার মধ্যে পার্থক্য কি কি বলেছিলাম? যার মোল তার ই। এখানে মোল দেওয়া আছে কি? অ্যালুমিনিয়ামের মোল দেওয়া আছে, তাহলে কত ফ্যারাডে চার্জ লাগবে এটা যদি আমরা বের করি, Q is equal to কি NEF, কয় মোল? 5 মোল। কার মোল? অ্যালুমিনিয়ামের মোল। শুধু অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত ভাইয়া? পুরো যৌগ না, এখন শুধু অ্যালুমিনিয়াম যদি বলি +3 থেকে 0 হয়েছে, তুল্য সংখ্যা কত? +3 অ্যালুমিনিয়ামের ইন্টু F is equal to 15 ফ্যারাডে। বুঝতে পারছো ভাই? নেক্সট যদি দেয় 5 মোল ক্রোমিয়াম সালফেট, ডিরেক্ট করব, কত কুলম্ব লাগছে? Q is equal to NEF, কয় মোল? 5 মোল। যার মোল তার ই, যার মোল সংখ্যা তার তুল্য সংখ্যা। ক্রোমিয়াম সালফেট থেকে হয়েছে ক্রোমিয়ামের ছিল কত? +3 থেকে হয়েছে 0, কিন্তু ক্রোমিয়াম কয়টা? দুইটা ক্রোমিয়ামের জন্য +3 ইন্টু 0 is equal to 6। পুরা ক্রোমিয়াম সালফেট যৌগের কথা, মোল সংখ্যাটা কার দেওয়া ভাইয়া? ক্রোমিয়াম সালফেট যৌগ না, তো তোমার
তুল্য সংখ্যা কার নেওয়া লাগবে? ক্রোমিয়াম সালফেট যৌগের কেন্দ্রীয় পরমাণু ওই ক্রোমিয়ামেরটা না। ক্রোমিয়াম একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ কইরা গ্রহণ কইরা ক্রোমিয়াম 0 হইছে। 2টা ক্রোমিয়াম কয়টা? 6টা ইলেকট্রন। 6 × F = 30 ফ্যারাডে। বুঝা গেছে? এটা যদি বলি E = NeF, এটা কি চেয়েছি? কুলম্ব। তাহলে 30 এর সাথে 96,500 কুলম্ব গুণ দিলে যে অ্যান্সারটা আসবে। এটা কি বলো? N, যার মোল তার E, 5 মোল। ক্রোমিয়াম +3 থেকে ক্রোমিয়াম 0 হইছে। শুধু ক্রোমিয়াম, এখানে কি? শুধু ক্রোমিয়াম। পার্থক্য বুঝো। যার মোল তার E, প্রশ্নটা আবার বললো না ভাই, প্রশ্ন তো একই, একটু কিন্তু পার্থক্য আছে। যার মোল তার E, যার মোল সংখ্যা তার তুল্য সংখ্যা। তাহলে কত? 5 মোল ক্রোমিয়াম, শুধু ক্রোমিয়ামের তুল্য সংখ্যা +3 থেকে 0 হইছে, শুধু 3 × F 15 ফ্যারাডে, আর 1 ফ্যারাডে হচ্ছে 96,500 কুলম সমান এত কুলম। বের করো, ঠিক আছে? কত কুলম আসে তোমরা নিজেরা ক্যালকুলেটর বের করবা, আমাকে জানাবা। 5 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ক্রোমিয়াম জমা করতে কত ফ্যারাডে চার্জ লাগবে? Q = NeF, 5 মোল। যার মোল তার E, আবার বলতেছি, যার মোল তার E, যার মোল তার E। মোলটা কার? ক্রোমিয়াম পটাশিয়াম ডাইক্রোমেট। ক্রোমিয়ামের আছে +6 থেকে হইছে কত? 0। ক্রোমিয়াম কয়টা? 2টা ক্রোমিয়াম। তুল্য সংখ্যা কত? পুরা যৌগের 12 না? এর চেয়ে ভালো করে আর বোঝানো যায়? বুঝছো না? 12 × F 60 ফ্যারাডে। এবার কি বলছে? ক্রোমিয়াম পটাশিয়াম ডাইক্রোমেটের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবার কি জমা করব? এবার শুধু ক্রোমিয়াম জমা করব। ক্রোমিয়াম ছিল কত? +6 থেকে 0 হইছে। তুল্য সংখ্যা পরিবর্তন কত? 6। কার মোল? শুধু ক্রোমিয়ামের তুল্য সংখ্যার পরিবর্তন কত? +6। তার মানে 5 × 6 × F সমান 30 ফ্যারাডে। এটা 30 না 60? বুঝতে পারছো পার্থক্য? যার মোল তার E, যার মোল তার E। বুঝা গেছে? যার মোল তার E। ডান? ওকে। এই তো ভাইয়া যেই মেন্স IIT-তে আসে আরেকটা প্রবলেম তোমাকে দেখাবো। আজকে ক্লাসটা একটু লং হবে ভাই। তড়িৎ দক্ষতা 50% হলে 9 গ্রাম H2 এর তড়িৎ বিশ্লেষণে কি পরিমাণ চার্জের প্রয়োজন? তাই না ভাইয়া? দেখো, আমি যদি তোমাকে দেখাই, দেখো ভাইয়া Q = NeF, একদম সহজ আসলে। যেই তো কি হয়েছে? W/m × EF। W/m কেন নিলাম? কারণ আমার গ্রাম দেওয়া আছে। 9 × 18 × পানির তুল্য সংখ্যা কত? 2 × 96500। এটা যদি ভাইয়া তোমাদেরকে দেখাই, ক্যালকুলেশন করি, 0.5 × 2 × 96500। দেখো, এটা কিন্তু 96500 আসবে, কারণ 1/2 আর 2 কাটা যাবে। এত কুলম। তড়িৎ দক্ষতা কত? 50%। অতএব নির্ণায় চার্জ কত? 96500। তড়িৎ দক্ষতা কত ভাই? 50% মানে কি? 0.5 দিয়ে গুণ দিলেই আমার অ্যান্সার চলে আসবে 48,2482500 কুলম। এটাই আমার অ্যান্সার। বুঝা গেছে? নেক্সট ম্যাথ, কপার সালফেটের। আচ্ছা, নেক্সট ম্যাথ করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নিব। আজকে এই অংশটুকুর পুরো জিনিসটা আমি তোমাকে দেখাবো না, আজকে খালি আংশিক দেখাবো। নেক্সট ক্লাস থেকে আরো ম্যাথ শুরু করব। তো শুরু করার আগে তোমাকে যদি বলি N = IT/EF, N = IT/EF, এই জিনিসটা যদি বুঝাইতে চাই, এটা কি দেখে আসছো না? এই আন্ডারে কি কি ম্যাথ হইতে পারে সেটাই আমি তোমাদেরকে এখানে দেখাইছি। দেখো, কপার সালফেটের দ্রবণে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 6 আওয়ার ধরে চালনা করলে কতটুকু কপার জমা হবে? কোনো ব্যাপার তোমার জন্য? নাম্বার 1, N = IT/EF। তোমার লাগবে কি? কত গ্রাম কপার? N = কি লিখতে পারি? W/m লিখতে পারি না? তোমার কি লাগবে? কতটুক? W লাগবে। W = MIT। এমনি মনে রাখি আমি, জানো আমি কেমনে মনে রাখি? MIT একটা নাম্বার 1 ইউনিভার্সিটি পুরো বিশ্বের। তাহলে W = MIT/EF, শেষ। কপারের ভর কত? আচ্ছা, কপারের ভর কত আমি নিজে ভুলে গেছি, দাঁড়াও চিন্তা করি। 63.5। 63.5। I কত? 3.7 অ্যাম্পিয়ার। কোনো ম্যাথই নাই এগুলা, তোমাদের সূত্র প্রমাণ দেখাইছি, আর কি দেখাবো? T কত? 6 আওয়ার।
1 ঘন্টা সমান কত সেকেন্ডে নেওয়া লাগবে 3600 সেকেন্ড। ই কত কপার সালফেট থেকে কপার হয়েছে +2 থেকে 0, তুল্য সংখ্যা পরিবর্তন 2 ইন্টু 96500 মান বসাবা, মান বসায় কত আসে দেখবা। নাম্বার 2, কতগুলো কপার জমা হবে, কতগুলো কপার জমা হবে এটা কি পারবা না? নাম্বার 2 n সমান কি W/m সমান n/na, এই রিলেশন ইউজ করবা, এই রিলেশন ইউজ করে W পেয়ে গেছো, m পেয়ে গেছো, nটা খালি বের করে ফেলবা, পারবা না? ইজিলি পারবা। অম্লীয় পানির তড়িৎ বিশ্লেষণে অক্সিজেন উৎপন্ন হওয়ার হার এসটিপিতে প্রতি সেকেন্ডে এত মিলিলিটার হলে তড়িৎ প্রবাহের মান কত? যার মোল তার ই উৎপন্ন হয়েছে কি অক্সিজেন, অক্সিজেনের মোলই আমরা বের করব। অক্সিজেনের মোলটা ইউজ করেই আমরা কি ইউজ করব, কত কি বের করতে বলছে? তড়িৎ প্রবাহের মান। কোনো ব্যাপার আমাদের জন্য, কোনো ব্যাপার? আমরা তখন বস, ঠিক আছে। এনের কোন সূত্র বসাবা বলো তো? কি দেওয়া আছে? এসটিপিতে এত মিলিলিটার অক্সিজেন গ্যাস, VSTP বাই 22.4 I × T/EF। এখান থেকে আমরা লিখতে পারি VSTP কত মিলিলিটার? 0.224 মিলিলিটার। লিটার নিলে 10⁻³ দিয়ে গুণ দিব, এই VSTPটা লিটার এককে, বাই 22.4 আমার লাগবে কি ভাইয়া? I এর মান। কি লাগবে? I এর মান। T এর মান কত দেওয়া আছে? প্রতি সেকেন্ড মানে কি 1, প্রতি সেকেন্ড মানে কি? প্রতি সেকেন্ড মানে কি? T = 1 সেকেন্ড, IT/EF। অক্সিজেন, অক্সিজেনের তুল্য সংখ্যা কত বলছিলাম না? অক্সিজেন অণু 4টা ইলেকট্রন গ্রহণ করে 2O2- এ পরিণত হয়, তার মানে অক্সিজেনের তুল্য সংখ্যার পরিবর্তন 4 × 96500। এক লাইনেই কিন্তু তোমার পুরো ম্যাথ শেষ। জাস্ট এখান থেকে আয়ের মানটা তুমি বের করবে। অম্লীয় পানির ভেতর 5 অ্যাম্পিয়ার কারেন্ট 193 সেকেন্ড ধরে চালনা করা হলে এনটিপি, তোমাদের বই, আমাদের ইন্টারমিডিয়েটের বই অনুযায়ী এনটিপি = এসটিপি ধরা হয়, ঠিক আছে। তো কত আয়তন অক্সিজেন উৎপন্ন হবে? কার মোল? অক্সিজেনের মোল। অক্সিজেনের তুল্য সংখ্যা কত? 4, যার মোল তার ই, ঠিক আছে। কত আয়তন আমরা কি জানি? n = IT/EF। তোমার চাইছে কি? আয়তন। কিসের আয়তন? এসটিপি বা এনটিপিতে আয়তন চাইছে। বি অফ এনটিপি লেখো, আচ্ছা এসটিপি লিখে ফেলো বাই, আমি তোমাকে কি বলছি? এনটিপি সমান এসটিপি, তোমার বই অনুযায়ী এসটিপি লেখো, বাই 22.4 I এর মান কত ভাইয়া? 5, 193 সেকেন্ড। অক্সিজেনের তুল্য সংখ্যা, অক্সিজেনের তুল্য সংখ্যা E = 4 E × 96500। তো ভাইয়া এটা যদি তোমাদের বুঝাইতে চাই, তো এখান থেকে কি তোমরা শুধু এসটিপিতে কত এটা বের করে ফেলবা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, পিছন দিক দিয়ে ব্যাক সাউন্ড করতেছে ভাই, এর জন্য তোমাদের অনেক সরি, সবাই তো বুঝে না, বুঝো না। তো এখান থেকে আমরা অক্সিজেন কত আয়তন অক্সিজেন উৎপন্ন হবে এটা কিন্তু আমরা ইজিলি বের করতে ফেলছি, বুঝতে পারছো? আসলে সাউন্ড প্রবলেমটা নিয়ে আমিও প্যারায় আছি, বুঝছো? সাউন্ড প্রবলেম হয় এখানে, সমস্যা নেই, তোমরা ভাইয়া মাইন্ডে নিবে না। নেক্সট ম্যাথ কি ভাইয়া? নিকেল নাইট্রেট এর 500 মিলিলিটার 2 মোলার দ্রবণে 3.7 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 6 আওয়ার ধরে চালনা করলে ক্যাথোডে কতটুকু নিকেল জমা হবে বলো? W চাইছে না? n = কি? IT/EF। বুঝতে পারছো? দেন আমার কি বের করতে হবে বলো? ক্যাথোডে কতটুকু নিকেল জমা হবে? আমরা কি জানি? W = MIT/EF। নিকেলের ভর কত? আয়রন, কোবাল্ট, নিকেলের মেবি 58.7 ইন্টু আয়ের মান কত ভাইয়া? 3.7। কতক্ষণ ভাইয়া? 6 ঘন্টা। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। বাই নিকেলের কত? নিকেলের কিন্তু ভাই তুল্য সংখ্যা 2। নিকেল নাইট্রেট এখানে +2 থেকে নিকেল 0 হয়েছে, তার মানে কি তুল্য সংখ্যার পরিবর্তন E = 2 × 96500। এখান থেকে তুমি W এর মানটা কি পেয়ে যাওয়া, ঠিক আছে। তারপর 2 নম্বর কি চাইছে? ক্যাথোড অ্যানোডের ভর তড়িৎ বিশ্লেষণের পূর্বে যথাক্রমে এত গ্রাম হলে তড়িৎ বিশ্লেষণের পর এদের বর্তমান ভর কত? দেখো, তড়িৎ বিশ্লেষণের পর এদের বর্তমান ভর কত? দ্রবণের কি উল্টাপাল্টা লিখে রাখছে ভাইয়া, কি যে বলবো তোমাদের। আচ্ছা, তোমাদেরকে আমি বোঝাচ্ছি। সেটা হচ্ছে ক্যাথোড অ্যানোডের ভর তড়িৎ বিশ্লেষণের পূর্বে এত গ্রাম এবং এত গ্রাম হলে তড়িৎ বিশ্লেষণের পর এদের বর্তমান ভর কত? নাম্বার 1, এখানে কোশ্চেনটা কি ছিল জানো? নাম্বার 1 ছিল যদি
অ্যানোড হিসেবে নিকেল ব্যবহার হয়, নাম্বার 2 যদি অ্যানোড হিসেবে প্লাটিনাম ব্যবহার হয়। সেই দিনের কথা কি মনে পড়ে ফার্স্ট ক্লাসে? এর জন্যই বলছি প্রথম ক্লাস করে আসবা। ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম যে ধাতুর লবণ সেই ধাতুর তড়িৎদ্বার। কোন ধাতুর লবণ? নিকেল ধাতুর লবণ। কোন ধাতুর লবণ? নিকেল নাইট্রেট ধাতুর লবণ, নিকেল ধাতুর তড়িৎদ্বার। সেই ধাতুর তড়িৎদ্বার যদি নেই তাহলে অ্যানোড ক্ষয় হবে, ক্যাথোড জমা হবে। কি বললাম? অ্যানোড ক্ষয় হবে, ক্যাথোড জমা হবে। এখান থেকে ভাই আর ডাব্লিউর মানটা বের করে আমি এই পুরো ম্যাথটাই তোমাদেরকে, এটাই আজকে মনে করো লাস্ট ম্যাথ মেবি, দেখি আর যদি করাইতে পারি তাহলে তো ভালোই। মনে করো 24.3, এটা আসছে ভাই 24.3 গ্রাম। ঠিক আছে, যদি অ্যানোড হিসেবে নিকেল ইউজ করি, যদি যে ধাতুর লবণ, নিকেল ধাতুর লবণ, নিকেল নাইট্রেট যে ধাতুর লবণ সে ধাতুর তড়িৎদ্বার, অ্যানোড হিসেবে নিকেল তড়িৎদ্বার ইউজ করলে অ্যানোডের বর্তমান ভর, আগের স্লাইডটা সেভ রাখলে তোমাদের জন্য ভালো হইতো, দেখাইতে পারতাম। অ্যানোডের বর্তমান ভর কত? যে ধাতুর লবণ সেই ধাতুর তড়িৎদ্বার যদি নেই অ্যানোড ক্ষয় হয়, ক্যাথোডে সেই ধাতুটা গিয়া জমা হয়। অ্যানোডের বর্তমান ভর কত? অ্যানোডের ভর ছিল কত? 50 গ্রাম আগে ছিল, তড়িৎ বিশ্লেষণের পূর্বে। ক্ষয় হয়েছে কতটুকু? ক্ষয় হয়েছে কতটুকু? এটা তুমি বাইর করছো 24.3। কত ভাইয়া বলো? 25.7 গ্রাম। অ্যানোডের বর্তমান ভর 25.7 গ্রাম। তাহলে ক্যাথোডের বর্তমান ভর কত? ক্যাথোডের বর্তমান ভর, অ্যানোড ক্ষয় হয়, ক্যাথোড জমা হয়। অ্যানোড ক্ষয় হয়, ক্যাথোডে গিয়ে কি জমা হয়, মোটা হয়। ক্যাথোডের আগে ভর ছিল কত? 100 কি বলে দিচ্ছে না? এখন কত? ও 24.3 ক্ষয় হয়েছে, 24.3 যোগ হইব 24.3, তাই কত? 124.3 গ্রাম। নেক্সট কোশ্চেন, যদি অ্যানোড হিসেবে প্লাটিনাম ইউজ করি, কি ইউজ করলাম? প্লাটিনাম। প্লাটিনাম কি? ওই কবিতাটা আবার মনে করো, লিকে বা কানার ম্যাকগাইভার এলেম যেন ফিরে, কে কে নীল সোনা পাবে হায়, কুলাঙ্গার হাজি হাজি পিটাবে আমায়। নিকেল ধাতুটা হচ্ছে, প্লাটিনাম ধাতুটা হচ্ছে নিকেল ধাতু থেকে কম সক্রিয়। কেস 2 আমাদের কি ছিল? কেস 2 আমাদের কি ছিল? যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার যদি আমি নেই, তাহলে যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার যদি আমি নেই, তখন কি হবে? অ্যানোড ক্ষয় হবে না। অ্যানোড ক্ষয় না হয়ে দ্রবণ থেকেই অন্য ধাতুর লবণটা গিয়ে ক্যাথোডে জমা হবে, কিন্তু তখন দ্রবণের ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে এবং ক্যাথোডে ঠিকই পদার্থ জমা হবে। ক্যাথোড অলওয়েজে ক্যাথোডে পদার্থ জমা হবে, বাট যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার নিলে অ্যানোড ক্ষয় হবে না। তাহলে এই ক্ষেত্রে অ্যানোডের বর্তমান ভর কত? অ্যানোড কি ক্ষয় হবে? যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় ধাতু নিলে অ্যানোড ক্ষয় হবে। ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম 0 গ্রাম, 50 গ্রাম। অ্যানোড কোনো ক্ষয়ই হয় নাই, 0 গ্রাম ক্ষয় হয়েছে। আর ক্যাথোডের বর্তমান ভর কত? ক্যাথোড যেটাই হোক, যে কেসই হোক, ক্যাথোড গিয়া মোটা হয়। 100 + 24.3 গ্রাম ইকুয়াল টু 124.3 গ্রাম। আজকে সাইডের লাস্ট ম্যাথ যেটা, এটা হচ্ছে এটা দ্রবণের, এটা ও ঠিকই লিখেছিল, ওইটা আমি আগের স্লাইডে যেটা, ওইটা ও যুক্ত করে নেই, ভাবছি এই স্লাইডে যুক্ত করছে। ঠিক আছে ভাই? তো শোনো, সুন্দর একটা কোশ্চেন লিখেছে, দেখো। দ্রবণের বর্তমান ভর না ভাইয়া, বর্তমান ঘনমাত্রা কত? ঠিক আছে ভাইয়া, দ্রবণের বর্তমান ঘনমাত্রা কত? যদি নাম্বার 1 কেস, যদি এখানে আরেকটা মিস্টেক করেছে, যদি অ্যানোড হিসাবে নিকেল ইউজ করি, আবার যেই ধাতুর লবণ সেই ধাতুর তড়িৎদ্বার, রিক্যাপ ফার্স্ট ক্লাস তোমরা দেখছো, যেই ধাতুর লবণ সেই ধাতুর তড়িৎদ্বার যদি নেই, অ্যানোড ঠিকই ক্ষয় হবে। অ্যানোড ক্ষয় হবে, অ্যানোড থেকে দ্রবণ যাবে, দ্রবণ থেকে ক্যাথোড। দ্রবণের আয়ন নিকেল +2+ আয়ন তো চলে যাইতেছে, তার মানে কি ঘনমাত্রা চেঞ্জ হইতেছে না? অ্যানোড কি? নিকেল অ্যানোড, নিকেল ক্ষয় হয় তো আবার নিকেল 2+ সাপ্লাই দিতেছে না? দ্রবণের ঘনমাত্রা কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। দ্রবণের প্রাথমিক ঘনমাত্রা কত ছিল? আয়তন ভি দেওয়া আছে আর ঘনমাত্রা এস দেওয়া আছে। ঘনমাত্রা নির্ণয় সূত্র কি? যখন অ্যানোড হিসেবে নিকেল ইউজ করবো তখন ঘনমাত্রা নির্ণয় সূত্র কি? S = N/V। ঠিক আছে, এন এর মান কত দেওয়া? S = N/V। আচ্ছা, এত কিছু না ইউজ করে আমরা এটা ইউজ করতে পারি, ঘনমাত্রা দেওয়াই আছে 2 মোলার, পাগল নাকি? দেখো ঘনমাত্রা কিন্তু 2 মোলার দেওয়া আছে। S = 2 মোলার, এটা হচ্ছে পূর্বের ঘনমাত্রা, এটা হচ্ছে পূর্বের ঘনমাত্রা। যদি অ্যানোড হিসেবে নিকেল ইউজ করি, তার মানে
তড়িৎ বিশ্লেষণের পর ঘনমাত্রা কত মোলার লিখবো বলো তো? কত মোলার লিখবো? যেই ধাতুর লবণ সেই ধাতুর তড়িৎ দ্বার দ্রবণ থেকে নিকেল 2+ চলে যাইতেছে, অ্যানোড তো নিজে ভাঙ্গা সাপ্লাই দিতেছে, ও যাইতেছে ও আসতেছে, দ্রবণের ঘনমাত্রা কি চেঞ্জ হবে না? এর জন্য তড়িৎ বিশ্লেষণের পরও ঘনমাত্রা সেম থাকবে। নাম্বার টু কেস এটা হচ্ছে প্লাটিনাম দিয়ে দিই, এটা নিকেল। যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় ধাতু, নিকেলের থেকে একটা কম সক্রিয় ধাতু নিলাম প্লাটিনাম, অ্যানোড হিসেবে যদি প্লাটিনাম ইউজ করি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তখন দ্রবণের ঘনমাত্রা কত হবে? এখন যখন অ্যানোড হিসেবে প্লাটিনাম ইউজ করছি, তুমি কি এখানে N=IT/EF দিয়ে দ্রবণ থেকে কতটুকু মোল চলে গেছে এটা বের করছো না? এখান থেকে কত আসছে? আবার যদি লিখি, দেখো দ্রবণ থেকে, আচ্ছা এখানে লিখি আমি, দ্রবণ থেকে চলে যাওয়া মোল, যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার নিলে প্লাটিনাম ভাঙবে না। কিন্তু দ্রবণটা কার? নিকেল নাইট্রেট, নিকেল 2+ ঠিকই দ্রবণ থেকে ক্যাথোডে গিয়ে জমা হবে। অনেক কষ্ট করে পড়াচ্ছি। নিকেল 2+ ঠিকই দ্রবণ থেকে ক্যাথোডে গিয়ে জমা হবে। নিকেল 2+ এর সাপ্লায়ার কে? অ্যানোড কি ভাইয়া? অ্যানোড হচ্ছে প্লাটিনাম কি নিকেল 2+ দিতে পারবে? ও দিতে পারবে না। তার মানে নিকেল 2+ তো হারায় যাইতেছে, দ্রবণ থেকে হারায় যাইতেছে, দ্রবণ থেকে চলে যাচ্ছে। দ্রবণ থেকে চলে যাওয়া মানে কি? দ্রবণ থেকে চলে যাওয়া মানে দ্রবণের ঘনমাত্রা হ্রাস পাওয়া। আর দ্রবণ থেকে কত মোল নিকেল 2+ গেছে এটি আমরা বের করব। দ্রবণ থেকে চলে যাওয়া মোল N=IT/EF। আয়ের মান কত দেওয়া হয় আগের স্লাইডে? 3.7, 6 ঘন্টা। 3.7 আয়ের মান 3.7, সময় হচ্ছে 6 ঘন্টা, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। নিকেলের তুল্য সংখ্যা 2 × 96500। কত আসে ভাইয়া দেখো? 3.7 × 6 × 3600/2 × 96500 আসা হচ্ছে ভাইয়া তোমার 0.414 মোল। 0.414 মোল, ঠিক আছে? 0.414 মোল, এত মোল। দ্রবণ থেকে চলে যাওয়া মোল এত। আগে কত ছিল? তড়িৎ বিশ্লেষণের পূর্বে মোল N কি? N S × V, N = VS, জানো তো? 0.5 × 2, 0.5 লিটার × 2 মোলার × 0.5 = 1 মোল। দ্রবণ থেকে চলে গেছে 0.414 মোল, আগে ছিল 1 মোল। তাহলে অবশিষ্ট কত? অবশিষ্ট মোল হচ্ছে 1 - 0.414 মোল, 0.586। এখন ঘনমাত্রা নির্ণয়ের সূত্র বের করা কি তোমার কোনো ব্যাপার? এখন বর্তমান ঘনমাত্রা কত, এটা তোমার জন্য কোনো ব্যাপার? বলো এখন বর্তমান ঘনমাত্রা কত? অতএব বর্তমান ঘনমাত্রা S' = N'/V। দ্রবণ থেকে চলে যাওয়া মোলকে N' দিয়ে প্রকাশ করলাম। কত মোল বাকি আছে? 0.586 মোল দ্রবণে অবশিষ্ট আছে, 586 মোল। এবং দ্রবণের আয়তন কত? 500 মিলিলিটার, মানে কি 0.5 লিটার। যদি বের করি 1.172 মোলার। ভাইয়েরা আগে কত ছিল? 2 মোলার। এত মোল চলে গেছে, অবশিষ্ট মোল বাইর করছি, অবশিষ্ট মোলের আয়তন দিয়ে ভাগ করছি, দ্রবণের বর্তমান ঘনমাত্রা চলে আসছে কত? 1.172। তার মানে কি 2 মোলার বড় না 1.172 বড়? 2 মোলার বড়। তার মানে যেই ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় ধাতু যদি নেই, তার থেকে যদি আমি কম সক্রিয় ধাতু নেই, তাহলে দ্রবণের ঘনমাত্রা হ্রাস পাবে, যেটা প্রথম ক্লাসে কেস 1, কেস 2, কেস 3 তে ভাইয়া তোমাকে দেখিয়েছি। আজকের ক্লাসটা ভাইয়া পরবর্তী ক্লাসে কি দেখাবো ভাইয়া দেখাই। পরবর্তী ক্লাসে এখান থেকে আমরা ম্যাথ শুরু করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা ভাইয়া এই পর্যন্তই। এর আগে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পুরো ক্লাসটা দেখবে এবং ক্লাসটা অবশ্যই নোট করবে এবং তোমাদেরকে বন্ধুদেরও জানিয়ে দিবে যে আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর প্লেলিস্ট আসতেছে এবং আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা আরও সুন্দর ভিডিও দিতে পারি। তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে, তোমাদের জন্য রইল দোয়া। আল্লাহ হাফেজ।